ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজ আমরা আপনাদের সঙ্গে কথা বলবো বাংলাদেশ থেকে ইউরোপে জনশক্তি রপ্তানি নিয়ে। আমাদের দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশেই জনশক্তি রপ্তানি হয়, তার মধ্যে ইউরোপও একটি বড় গন্তব্য। কিন্তু দেখা গেছে হঠাৎ করেই ইউরোপে জনশক্তি রপ্তানি কমে গেছে, এবং সেই কমে যাওয়াটা গত আগের বছরের তুলনায় বর্তমান বছরের সাথে হিসেব করে দেখা যাচ্ছে প্রায় 52% কমে গেছে। কেন কমে গেছে বা কি কি সমস্যাগুলো সেখানে হচ্ছে, বা শ্রমিকরা সেখানে গিয়ে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের স্টাফ করেসপন্ডেন্ট কামরান সিদ্দিকী। আমরা তার কাছ থেকে শুনবো বিস্তারিত যে কেন ইউরোপীয় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি কমে গেল। কামরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে ইউরোপে জনশক্তি রপ্তানি আগের বছরের তুলনায় এবছরে এসে প্রায় অর্ধেক কমে গেছে বা তার একটু বেশি কমে গেছে। কেন আসলে কমে গেল? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন নিশ্চয় যে আমাদের বাংলাদেশিরা মূলত তো মধ্যপ্রাচ্য কেন্দ্রিকে আমাদের বেশি শ্রমিক গিয়ে থাকে, কিন্তু মানুষের আগ্রহের জায়গা কিন্তু ইউরোপ, বা যেখানে একটু বেটার স্যালারি পাওয়া যায়। যে কারণে আমাদের অনেক শত শত হাজার হাজার লোক কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিয়েও ইউরোপ যাচ্ছে। খুব রিসেন্ট স্ট্যাটিস্টিক্স বলছে যে আমরা অ্যাজাইলামের দিক থেকে হাইয়েস্ট ইউরোপ। তো এইখান থেকে বোঝা যায় যে কী পরিমাণ চাহিদা। কিন্তু এখন আমরা দেখতে পেলাম যে চাহিদা সেখানে বৈধভাবে যারা যাচ্ছিল 2023-এর তুলনায় 24-এ এসে সেটা অর্ধেকের বেশি কমে গেল। তো আমরা প্রথম পেলাম যে আসলে এখানে আমাদের শ্রমিকদেরই বা আমাদের যারা যাচ্ছেন তাদের তরফ থেকেই এক ধরনের প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে। তারা যেই এমপ্লয়ারের অধীনে যাচ্ছেন তারা সেখানে থাকছেন না, তারা হয়তো অন্য দেশে চলে যাচ্ছেন। বিশেষ করে যে নন সেনজেন যেসব দেশ আছে বা বলকান কান্ট্রি, এগুলো থেকে তারা সেনজেনভুক্ত দেশগুলোতে যাচ্ছেন। তারা বেশিরভাগ ক্ষেত্রে পালিয়েই যান সাধারণত। তো এটা মানে যে কারণে এমপ্লয়াররা ওই বলকান কান্ট্রি যেসব নিয়োগকর্তা তারা অসন্তুষ্ট হচ্ছেন, যার ফলশ্রুতিতে তারা পরবর্তীতে আর বাংলাদেশ থেকে হয়তো বা দ্বিতীয়বার কর্মী নিতে আগ্রহ পাচ্ছেন না। যেমন আমাদের 2023-এ প্রায় 46,000 লোক ইউরোপে গেছে বৈধভাবে, আমাদের যে ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং তাদের হিসাবে। তার মধ্যে এই গত বছর সেটা প্রায় 23,000-এ নেমে গেল। আমরা এর আগে 2020 থেকে 23 পর্যন্ত একটা ধারাবাহিকভাবে একটা জাম্পিং দেখতে পাচ্ছিলাম, ভালো বাড়ছিল সংখ্যাটা। তো সেখানে এসে এটা, যেমন আমি স্পেসিফিক ইউরোপের সাধারণত মোস্ট অ্যাট্রাকটিভ কান্ট্রি বাংলাদেশ থেকে আমরা দেখতে পাই যে কি বলে ইতালি বা জার্মানি, এগুলোতে যেতে চায় মানুষ। এগুলো হচ্ছে যে সেনজেনভুক্ত। কিন্তু নন সেনজেন কান্ট্রিগুলোতে এই যে অপরচুনিটিটা আসলে বেশি দিন হয় নাই। এই সুযোগগুলো নতুন করে লাস্ট 4-5-6 বছর ধরে এই সুযোগগুলো বা পোস্ট কোভিড পিরিয়ড এগুলো দেখা যাচ্ছে। এবং আমাদের যেসব কিছু রিক্রুটিং এজেন্সিও কাজ শুরু করেছে সেখানে, তো সেখানে যাওয়ার পরে তারা দেখা যাচ্ছে যে আর স্টে করছে না। এটা হচ্ছে মেইন কজ। আপনার কথা থেকে যেটা বুঝছি যে বাংলাদেশিদের উদ্দেশ্য হচ্ছে যে সেনজেনভুক্ত দেশগুলোতে তারা যেতে পারে। বাংলাদেশ থেকে সেনজেনভুক্ত দেশগুলোতে সরাসরি যাওয়ার ক্ষেত্রে কি কোনো আছে কিনা, আমাদের অসুবিধা আছে কিনা, বা আমাদের সেখানে কি করণীয় আছে? আসলে কোনো অসুবিধা নেই সরাসরি যাওয়ার ক্ষেত্রে, আমাদের যায়, কিন্তু সংখ্যাটা খুবই কম। যেমন আপনি জানেন ইতালিতে বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ সংখ্যক কর্মী 2024-এ ইতালিতেই গিয়েছে। এটা প্রায় 8,000-এর অধিক সংখ্যক লোক ইতালিতে গিয়েছে, এবং সেটা কিন্তু বৈধ পথে গিয়েছে। এবং এখানে বিশেষ করে কন্ট্রাক্ট ফার্মিং হয় ইতালিতে, তারা 6 মাসের জন্য যায়, 6 মাসে চলে আসে এরকম। কিন্তু এই নতুন করে আমরা বলকান কান্ট্রিগুলোতে এই সুযোগটা আরও সহজ, কারণ সেনজেনে যেতে যে ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় অন্যান্য দেশে আরেকটু ইজিলি, কম্প্যারেটিভলি হয়তো ইংলিশে আপনি আরেকটু ভাষাগত দক্ষতা একটু কম হলেও চলে, কিন্তু অন্যান্য দেশে হয়তো জার্মানিতে যাবেন, আপনি জার্মান ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বা তাদের স্কিল সেট সেটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে বেশি, তাদের বেশিরভাগ স্কিল লোক দরকার। আর এই ধরনের দেশেও হয়তো আপনি জেনারেল ওয়ার্কার নিচ্ছে, লোড আনলোড ফ্যাক্টরি ওয়ার্কার নিচ্ছে এরকম, যে কারণে হচ্ছে যে আপনি এখানে একটু রিসেন্ট দেশগুলো যেমন মাল্টা, তারপরে বসনিয়া হার্জেগোভিনা, তারপরে হচ্ছে যে বুলগেরিয়াতে আমাদের যেমন গার্মেন্টসে
যারা এই যে সেলাই করেন তাদের কিন্তু লাস্ট 2-3 বছরে বেশ কিছু লোক গিয়েছে। তো এই ধরনের দেশগুলো যাওয়ার নতুন প্রবণতা, এবং আমাদের যারা কাজ করেন এই ক্ষেত্রে তারা বলছেন যে এইসব দেশে গিয়ে দেখা যাচ্ছে যে তারা হয়তো ভাষাগত একটা প্রবলেমে পড়েন, ওদের এমপ্লয়াররা অনেক সময় ভালো ইংরেজি বোঝে না, বা হচ্ছে যে ফুড একটা ইস্যু, লোকাল কালচারের সাথে অ্যাডাপ্ট করতে পারে না, তো তারাও কমফোর্ট ফিল করছে না আমাদের কর্মীর সাথে, তখন সেকেন্ড টাইম আর তারা পারছে না, নিতে আগ্রহ পাচ্ছে না। এ কারণে আমাদের এখান থেকে যেসব লোকজন ইউরোপের মার্কেটে কাজ করে তারা এখন ইন্ডিয়া বা হচ্ছে নেপালের মতো বা কিরগিজস্তান, মধ্য এশিয়ার দেশগুলো থেকেই পাঠানোর জন্য আগ্রহ মানে প্রক্রিয়া শুরু করেছেন। আপনি আরেকটা প্রসঙ্গে আপনার স্টোরির মধ্যে আমি দেখেছি যে আপনি বলছেন যে ক্রোয়েশিয়া তারা কিছু অভিযোগও করেছে যে বাংলাদেশের যারা ক্রোয়েশিয়াতে গিয়েছিল তারা ক্রোয়েশিয়াতে না থেকে সেনজেনভুক্ত দেশগুলোতে চলে এসেছে। এই ধরনের যে আনুষ্ঠানিক অভিযোগ যদি বাংলাদেশের অভিবাসীদের ক্ষেত্রে হতে থাকে তাহলে তার ইম্প্যাক্টটা আসলে পরবর্তীতে কি হতে পারে? এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। মানে ক্রোয়েশিয়ার এই উদ্বেগটা তাদের গভর্নমেন্টের তরফ থেকে যে উদ্বেগ জানানো হয়েছে, আমাদের যে এম্বাসিটা সেটা দেখে, সেখান থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। ওখানে প্রায় 12,000-এর মতো লোক গিয়েছিল 2023-এ। দেখা যাচ্ছে যে তার 24-এর কথা বলছি, সেখানে ওখানে বেশিরভাগ মেজরিটির অর্ধেকের বেশি সংখ্যক সেখানে স্টে করেনি। তো আমাদের এম্বাসি উদ্বেগ জানিয়েছে যে এভাবে চলতে থাকলে তারা আর নিবে না। তো আমাকে একজন মাইগ্রেশন এজেন্সির সাথে সংশ্লিষ্ট একজন কনসালটেন্ট জানিয়েছেন যে লাস্ট জানুয়ারির পর থেকে প্রায় 50,000-এর মতো তারা ভিসা ইস্যু করেছে বিভিন্ন দেশের জন্য, জব ডিমান্ড ক্রোয়েশিয়া। কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ না, এখানে নেপাল বা ইন্ডিয়ার মতো দেশগুলো সেটা ভালো সংখ্যক লোক তারা। না, এটা নিশ্চয়ই আমাদের জন্য দুঃখজনক। এবং ক্রোয়েশিয়াতে কিন্তু বেশ ভালো একটা ফ্লো যাচ্ছিল এবং ভালো এখানে কাজের স্যালারি কোনো অংশ খুব বেশি যে ডিফারেন্স তা না। এখানে একটা সাইকোলজি, আমি ইন্টারেস্টিং একজন বললো যে একটা সাইকোলজি কাজ করে লোকজনের মধ্যে, না আমি ইতালিতে যাব, কিন্তু হয়তো সে দেখা যাচ্ছে ওখানে গিয়ে সে মানে সে হয়তো আনডকুমেন্টেড হয়ে সে কম স্যালারিতে আগে কাজ করতে হচ্ছে। ইভেন ডকুমেন্টেড হলেও অনেক সময় হয়তো এই বেটার রোমানিয়াতে সে একটু কমই পাচ্ছে। কিন্তু ওই যে সাইকোলজি, আমি ফ্রান্স যাব, আমি জার্মানিতে যাব, এই যে একটু ভালো জায়গায় যাওয়ার যে প্রবণতা, এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে। বাংলাদেশ সরকার কি এই যে আপনি যে সব দেশগুলোর কথা বললেন, সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম ইতালি, ফ্রান্স, জার্মানি, এই সব দেশগুলোতে বেশি করে কর্মী পাঠানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের তো মুশকিল হলো ওখানে চাহিদা সবসময় আছে। আমাদের সরকারের তরফে আমরা যখন কথা বলি দেখা যায় যে আমাদের একটা জায়গা হলো চাহিদা মতো আমাদের লোক নাই, মানে তাদের যে ধরনের স্কিল সেট লাগে বাংলাদেশে সেই পরিমাণ সাপ্লাই করার মতো আসলে লোকই নাই। তো আমাদের যেমন বিএমইটি ডিজি বলেছেন, আমাদের এখানে সার্টিফিকেশন একটা ইস্যু, আমাদের যেসব টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে সার্টিফিকেট ইস্যু করা সেগুলো ওখানে ওয়াইডলি রিকগনাইজ না। তো এখন আসলে মিউচুয়াল কিছু কোলাবোরেশনে কিভাবে ইউরোপের প্রতিষ্ঠানগুলো আমাদের এখানকে সার্টিফাই করবে বা একটা জয়েন্ট কোলাবোরেশনে কাজ করার কথা পরামর্শ দিচ্ছে, যে যাতে আমাদের এখান থেকে ট্রেনিং করলে যাতে সেখানে অ্যাকসেপ্টেড হয়, আমাদের প্রতিষ্ঠান থেকে ট্রেনিং হবে, সার্টিফিকেট হবে, সেটা ইউরোপেও অ্যাকসেপ্টেড হবে। এবং সে পাশাপাশি যদি ল্যাঙ্গুয়েজ স্কিলটা তৈরি করা যায় তাহলে হলো যে অবশ্যই বা বেটার কিছু হওয়ার সুযোগ আছে। কামরান, শেষ কোশ্চেন একদম অল্প করে শুনতে চাই, সামগ্রিকভাবে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি পরিস্থিতি এখন কেমন? জনশক্তি এখন খুব বেশি মানে আসলে পুরোটাই আমরা বেশ বছর 2-1 ধরে দেখতে পাচ্ছি যে আমাদের শ্রমবাজারটা সৌদি আরবের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। আমাদের সবচেয়ে বড় বাজার সৌদি আরব, কিন্তু রিসেন্ট সৌদি আরব ছাড়া যে মেজর ডেস্টিনেশনগুলো আছে ইউএই বা ওমান, তারপরে মালয়েশিয়া, বাহরাইন, এগুলো কিন্তু অনেকটা বন্ধ। তো যে কারণে এটা একটা উদ্বেগের বিষয়। এবং সৌদি আরবেও কোনো কম মাসে যদি সৌদি আরব কোনো কারণে একটু কম হয়ে যায় দেখা যাচ্ছে যে সেখানে ওভারঅল ধস নেমে যায়। তো এই একক মার্কেট থেকে বেরিয়ে আসার জন্য ইউরোপ একটা বেস্ট চয়েস হইতে পারে আমাদের জন্য, যেখানে আমরা সুযোগটা আরও বেশি নিতে পারি। এবং আমি একটা জিনিস বলে রাখি লাস্ট, সেটা হচ্ছে যে ইউরোপে আমাদের লোক কম, যেমন গত 5 বছরে আমরা পাঠালাম 42 লাখ লোক, এর মধ্যে মাত্র 2%, 2.5%-এর মতো ইউরোপ গিয়েছে। কিন্তু টপ 30 যে রেমিটেন্স সোর্সিং কান্ট্রি তার মধ্যে 10টাই হলো ইউরোপের। এবং ইউকে হচ্ছে সবচেয়ে বেশি 4 নাম্বার টোটাল, এবং ইতালিও 8 নাম্বার, কিন্তু লোক কিন্তু খুব কম থাকে।
কিন্তু আমরা ভালো রেমিটেন্স পাচ্ছি। এই কারণে আমাদের এইসব দিকে ফোকাস করা উচিত। ধন্যবাদ কামরান আপনাকে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম ওয়ালটন এসি প্রেজেন্ট টিভিএস ইনসাইট। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।